ঘটি পানিটুকু আগে খেয়ে নাও। তোমার মুখটা তো একেবারে রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। সকাল থেকে না খেয়ে মাঠে পড়ে থাকলে শরীরটা তো ভেঙে পড়বেই। একটু জিরিয়ে নাও। পানি দিয়ে আর কি হবে মিতু? বুকের ভেতরের আগুন তো আর এই সামান্য পানিতে নিভবে না গো। মাঠের মাটি আজ ফেটে চৌচির হয়ে গেছে। মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। কেন এমন হলো বলো তো? অন্য বছর তো এই জ্যৈষ্ঠ মাসেও মাঠ সবুজে ভরে থাকতো চারিদিকে। এবার কি তবে আমরা না খেয়ে মরবো, নাকি ভাগ্যের হাতেই সব ছেড়ে দেব? শুধু কি রোদের তেজ মিতু? তার উপর জব্বার মোড়ল আমাদের সেচের নালাটা আড়াআড়ি ভাবে বন্ধ করে দিয়েছে। নিজের জমিতে সব পানি নিচ্ছে আর আমাদের জমিকে মরুভূমি বানিয়ে মারছে। মোড়ল এত বড় সর্বনাশ করলো, আর তুমি গ্রামের মুরব্বীদের ডেকের সঠিক বিচার চাইলে না কেন? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হাড়ির চাল ফুরিয়ে আসবে। কে বিচার করবে শুনি? মোড়লের লাঠিয়াল বাহিনীর ভয়ে তো গ্রামের সাধারণ মানুষ তটস্থ হয়ে থাকে। কেউ তার বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করতে পারে না। সবাই মুখ লুকিয়ে চলে। আমাদের তো কিছু একটা করতেই হবে বাঁচার জন্য। এভাবে তো অনাহারে দিন কাটাতে পারি না আমরা। যেখানে পথ শেষ হয় সেখান থেকেই নতুন কোনো পথ আমাদের খুঁজে নিতে হবে। আমার কপালটাই মন্দ মিতু। তোমাদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার শক্তিই যেন আমি হারিয়ে ফেলেছি। সব ফসল পুড়ে শেষ হয়ে গেল। এখন দেনার দায় জমিটাও হয়তো যাবে। তুমি ভেঙে পড়ো না আকাশ। একটা বুদ্ধি পেয়েছি। আমি ঠিক করেছি রান্নাঘরের এই বড় জানালার ধারেই আমি সবজি চাষ করব। জানালার ছায়ায় রোদ কম লাগবে। সেখানে আমি মাটির হাঁড়িতে বাগান বানাবো। রান্নাঘরের অন্ধকার কোণে কি আবাদ সম্ভব মিতু? তুমি হয়তো রোদের চোটে অবুঝের মতো কথা বলছো। মাটি আর পানি ছাড়া ঘরের ভেতর বাগান করা কি চারটিখানি কথা? তুমি এত ভেবো না। যা করার আমি করব। দেখি উপরওয়ালা ভাগ্যে কি লিখে রেখেছেন। ঠিক আছে, তবে তুমি যা ভালো মনে করো তাই করো। ওমা, এ কি কাণ্ড ছোট যা! রান্নার হাঁড়ি পাতিল সরিয়ে এসব কাদামাটি নিয়ে কি শুরু করলে তুমি? সারাদিন এই আগুনের হলকায় মাথাটা কি একদম খারাপ হয়ে গেল নাকি তোমার? পাগল হয়নি বৌদি। মাঠ যখন দগা দেয় তখন ঘরের কোনই মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়ায় গো। আমি চেষ্টা করছি এই জানলার ধারের ঠান্ডা জায়গায় কিছু সবজি ফলানো যায় কিনা। রান্নার ধোঁয়ায় মানুষ টিকতে পারে না এক মুহূর্ত, আর তুমি নাকি এখানে কাঁচা সবজি ফলাবে? হাসালে বাবু, তুমি দেখছি এই পরিষ্কার ঘরটাকে একেবারে আস্তাকুর বানিয়ে ছাড়বে। ধোঁয়ার বদলে যদি জানলার ধারে সবুজের ছোঁয়া থাকে তবে রান্নাঘরটাও তো একটু ঠান্ডা হবে আমাদের। আর যদি কপালে থাকে তবে রান্নার জন্য টাটকা কিছু সবজিও এখান থেকে পাবো। ঘরের ভেতর চাষবাস করা কি কোনো ছোট লোকের কাজ বলে তোমার মনে হয় না? মা যদি একবার জানতে পারে তবে তোমার একদিন কি ওনার একদিন করে ছাড়বে। অভাবের সময় বড় লোক আর ছোট লোক ভেদাভেদ থাকে না বৌদি। জীবন বাঁচানোটাই আসল কথা এখন। আমি তো কারোর ক্ষতি করছি না, শুধু নিজের ঘরটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করছি। চেষ্টা নয় ছোট যা, বলো তুমি আসলে সবার সামনে নতুন ঢং করে নিজেকে মহান দেখাতে চাইছো। দেখি কত বড় কৃষিবিদ হলে তুমি। তোমার এই পোড়া মাটির হাঁড়িতে কেমন বাগান হয়? উপহাস করো না বৌদি। যদি আমার এই কষ্টের বাগান ফলে তবে তো আপনাদের সবার মুখেই খাবার জুটবে। তখন হয়তো বুঝবেন যে আমি কোনো ভুল করিনি। আমার খাবারের চিন্তা তোমাকে করতে হবে না। নিজের চরকায় তেল দাও আর ঘরটা নোংরা করো না, কেমন? এই কাদা মাটি যদি ঘরের মেঝেতে দেখি তবে আমি কিন্তু সরাসরি মাকে গিয়ে বলবো। ঘর আমি প্রতিদিন ধুয়ে মুছে আয়নার মতো সাফ করে রাখবো বৌদি। তুমি আমাকে শুধু বাধা দেবে না। আমাকে একটু শান্তিতে কাজ করতে দাও, তাহলে আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। যা ইচ্ছে করো বাপু, ভালো কথা তো কানে নেবে না? আমিও দেখছি তুই কি করে রান্নাঘরে সবজি বাগান করিস। মা মিতু, এই ছোট পুঁটিলিটা তাড়াতাড়ি তোমার আঁচলে বেঁধে লুকিয়ে রাখো তো। এতে আমার কাছে থাকা সবচেয়ে ভালো জাতের মরিচ আর বেগুনের কিছু বীজ আছে। চাচা, আপনি আবার কোনো বড় বিপদে পড়বেন না তো আমার জন্য এই বীজগুলো এনে? মোড়ল যদি জানতে পারে আপনি আমাদের সাহায্য করছেন তবে তো আর রক্ষে থাকবে না। আমার বয়স হয়েছে মা, পরপারের ডাক আসবার সময় হয়েছে, তাই ওই মোড়লকে আর ভয় করি না। আমি চাই তোমার সাহসে এই তপ্ত মরুভূমিতেও সবুজের হাসি আবার ফুটে উঠুক। এই শুকনো বীজগুলো কি প্রচন্ড রোদে আর ভ্যাপসা গরমে আদৌ টিকতে পারবে চাচা?
মাঠের বড় বড় ফসলই তো সব পুড়ে ছাই হয়ে গেল। এই ছোট চারা বাঁচবে কি করে? রান্নাঘরের জানালার ছায়ায় সারাদিন কড়া রোদ পড়ে না, তাই সেখানে আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা থাকে। আর রান্নার ব্যবহৃত জলটুকু ঠিক মতো দিলেই দেখবে গাছগুলো প্রাণ ফিরে পাবে। আমি রাত জেগে এসব পাহারা দেব চাচা। এক ফোঁটা পানি আমি অপচয় হতে দেব না। আকাশ জমি হারানোর ভয় খুব ভেঙে পড়েছে। ওর মুখে হাসি ফোটানোই এখন আমার লক্ষ্য। তুমি অনেক লক্ষ্মী আর গুণবতী মেয়ে মা। তোমার এই ধৈর্যের ফল একদিন নিশ্চয়ই মিলবে হাতে হাতে। যাও, কারোর চোখে পড়বার আগেই খুব সাবধানে বীজগুলো রোপণ করবার কাজ শুরু করো। আশীর্বাদ করবেন চাচা, যেন এই ছোট বাগান দেখে বাড়ির সব দুশ্চিন্তা আর দুঃখ একটু কমে। সবাই যেন বুঝতে পারে যে চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায় ঘরের কোণে। মন দিয়ে কাজ করো মা। প্রকৃতির সেবা যে মানুষ মন দিয়ে করে, প্রকৃতি তাকে ফেরায় না। দেখবে তোমার এই ছোট বাগানই একদিন তোমার সংসারের সব অভাব আর দুঃখ দূর করবে। আপনার এই বড় ঋণ আমি জীবনেও কখনো ভুলব না চাচা। আপনি আমাদের বড় সহায়। দোয়া করবেন যেন আমার এই ক্ষুদ্র চেষ্টা সফল হয় আর আমি আকাশকে বাঁচাতে পারি। মিতু, এ কি সর্বনাশা কাণ্ড করেছো? রান্নাঘরের জানালার ধার জুড়ে এসব কিসের স্তূপ? আমার পবিত্র রান্নাঘর কাদার নোংরা মাটি দিয়ে একদম অপবিত্র করে ফেলেছো দেখছি। মা, রাগ করবেন না দয়া করে। আমি প্রতিদিন রান্নাঘর ধুয়ে মুছে সাফ করে দেব। বাইরে তো রোদে সব মরে যাচ্ছে। ঘরের ভেতরে এই গাছগুলো থাকলে আমাদের একটু উপকার হবে। অভাব মেটাবি তুই সামান্য ঘাস পাতা লাগিয়ে? এটা কি তোর বাপের বাড়ির জঙ্গল পেয়েছিস নাকি? যদি আর একদিন ওইখানে নোংরা দেখি, তোকে ঝেঁটিয়ে আমি বিদায় করব। মা, আপনার পায়ের ওপর হাত রেখে বলছি, আমাকে শুধু 1 মাস সময় দিন। দেখুন না কি হয়। যদি আমি ঘর পরিষ্কার না রাখতে পারি, আপনি যা বলবেন আমি তাই করব। তুই দেখছি বড় জেদি আর একরোকা হয়ে গেছিস। বড়দের মুখের ওপর কথা বলতো এখন বুক কাঁপে না? ঘর নোংরা করে চাষবাস করার এই অলক্ষণে বুদ্ধি তোকে কে দিল শুনি? এটা কোনো অলক্ষণে বুদ্ধি নয় মা, এটা বেঁচে থাকার একটা ছোট্ট প্রচেষ্টা এই কঠিন সময়। আকাশ যখন মাঠের শোকে ভেঙে পড়েছে, তখন আমি ঘরে বসে শুধু শুধু কাঁদতে তো পারি না। আকাশ তো পুরুষ মানুষ, ও বাইরের কাজ বুঝবে। কিন্তু তুই কেন অকারণে ঝামেলা ভাড়াচ্ছিস ঘরে? রান্নাঘরের ভ্যাবসা গরমে কি চারা গাছ বাঁচে নাকি? সব পচে যাবে দুদিনে। বাঁচবে মা। আমি রাত জেগে গাছের যত্ন নেব আর ফ্যান ধোয়া পানি দিয়ে ওদের সতেজ রাখবো। আপনি শুধু আপনার আশীর্বাদটুকু আমার মাথায় রাখুন, যাতে আমি এই পরীক্ষায় পাশ করি। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো তোকে সুযোগ দিলাম। কিন্তু মনে রাখিস, ঘর যেন নোংরা না হয়। যদি একদিনও হাঁড়ি পাতিল কাদার কারণে অপবিত্র হয়, তবে এই বাগান আমি ফেলে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। আমি কথা দিচ্ছি, আপনার বিশ্বাস আমি কোনোদিন ভাঙতে দেব না। আপনি আশীর্বাদ করুন যেন আমাদের ঘর আবার আগের মতো হাসি খুশিতে ভরে ওঠে। মোরুল মশাই, আপনি তো এখানে নিশ্চিন্তে বসে আছেন, কিন্তু আকাশের বাড়িতে কি হচ্ছে জানেন? ছোট বউ মিতু ঘরের ভেতর মাটি খুঁড়ে কিসব টুকটাকার জাদুটোনা শুরু করেছে আজ থেকে। কি বললে রিনা বৌমা? মিতু ঘরের ভেতরে বসে জাদু টোনা করছে আমার অমঙ্গল করবার জন্য? ওইটুকুন মেয়ে হয়ে এত বড় আস্পর্ধা তার? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার সাহস পায় কোথা থেকে? হ্যাঁ মোরুল মশাই, রান্নাঘরের ভেতর হাঁড়িতে হাঁড়িতে কিসব পুঁতে রাখছে আর বিড়বিড় করে পড়ছে। হয়তো আপনার নজর থেকে ওদের জমি বাঁচাবে বলেই অশুভ ফন্দি আটছে ওরা। দেখছি ব্যাপারটা কত দূর করায়। আকাশকে অনেক লাই দিয়েছি আমি, তাই এত সাহস বেড়েছে। জাদু টোনা করে কেউ কোনোদিন এই জব্বার মোড়লের কোনো ক্ষতি করতে পারেনি আর পারবেও না। আপনি থাকতে কি আকাশেরা এইভাবে মাথাচাড়া দিয়ে উঠবে? আপনাকে গ্রামে ছোট করবে? ছোট বউ তো এখন নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমতী মনে করছে। আপনি কিছু একটা করুন। তুমি ঠিক বলেছ বৌমা, ওদের এই বারবারান্ত এখনই কমিয়ে দিতে হবে লোহার হাত দিয়ে। আকাশকে আমি কালকেই বলবো তার জমিটা আমার নামে লিখে দিতে, নাহলে ভিটে থেকে নামিয়ে দেব।
সেটাই সবচেয়ে ভালো হবে মোড়ল মশাই। ওরা জমি হারালে তবেই মিতুর সব চালবাজি শেষ হবে। আমি চাই ওরা এই গ্রাম ছেড়ে চলে যাক, তাহলে আমাদের সংসারেও অনেক শান্তি আসবে। তুমি চিন্তা করো না, কালকে সকালই আমি আমার লোক পাঠিয়ে আকাশের দখল করা জমি বুঝিয়ে দেব। দেনার দায়ে জর্জরিত হয়ে ওরা যখন পথে বসবে তখন ওই জাদুটোনা কোথায় যায় আমি দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আপনি তো এই গ্রামের আসল বিচারক আর হর্তাকর্তা। আপনার চোখ এড়িয়ে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি সব সময় আপনাকে খবর দিয়ে যাব। যাও বৌমা, এখন বাড়ি গিয়ে স্বাভাবিক থাকো আর চোখে চোখে রাখো মিতু ঠিক কি করছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল কি হয় সেটা আকাশ কালকেই হারে হারে টের পাবে। মিতু, রাত অনেক হলো, কিন্তু তুমি ঘুমাওনি কেন এখনো? অন্ধকারে এখানে একা বসে কি করছো? দেখো আকাশ, থালা বাসন ধোয়া আর চাল ধোয়া যে পানিটুকু আমি জমিয়েছি তা আজকে ফেলিনি। প্রতিটি চারাকে আদর করেই পানিটুকু খাইয়ে দিচ্ছি, যাতে ওরা এই গরমে তৃষ্ণার্ত না থাকে। সত্যি মিতু, বাইরে যখন আগুনের হলকায় মাঠের সব ঘাস পুড়ে ছাই হয়ে গেছে, তখন তোমার এই জানালার কাছটা কি অদ্ভুত শান্ত আর ঠান্ডা হয়ে আছে। মনে হচ্ছে যেন অন্য কোনো জগৎ। ছোট ছোট কচি পাতাগুলো উঁকি দিচ্ছে, দেখেছো আকাশ? এরা আমাদের বাঁচার নতুন স্বপ্ন দেখাচ্ছে। আমি জানি এগুলো একদিন বড় হবে, আর তোমার মাঠের দুঃখ এই ছোট বাগান ঘুচিয়ে দেবে। তোমার এই অসাধ্য সাধন করার জেদ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মিতু। আগে বিশ্বাস করিনি আমি, কিন্তু আজ এই অন্ধকারে তোমার হাতের ছোঁয়ায় চারাগুলো সতেজতা দেখে বুকটা ভরে যাচ্ছে গো। তুমি ভেঙে পড়ো না আকাশ। আল্লাহ হয়তো আমাদের এই কষ্টের রাস্তা দিয়ে ভালো কোথাও নিয়ে যাবেন। মানুষের পাশে আর কেউ যখন থাকে না, তখন প্রকৃতি তার হাত ধরে নতুন পথের দিশা দেয়। মোড়ল আজ বিকেলে হুমকি দিয়ে গেছে জমি লিখে দেওয়ার জন্য। আমি খুব ভয়ে আছি, কাল কি হয়। কিন্তু ওই রান্নাঘরের সবুজের সামনে দাঁড়ালে আমার সব ভয় কেমন যেন নিমেষেই উধাও হয়ে যাচ্ছে। মোড়ল তো জমি কাটতে পারে, কিন্তু তোমার স্টোম আর আমার হাতের এই জাদু কিসে কাটতে পারবে? আমরা হার মানবো না আকাশ। আমাদের এই গোপন বাগানই আমাদের জয়ের তিলক হবে। তুমি থাকতে আমি অনেক সাহস পাচ্ছি মিতু। কাল আমি আবার চেষ্টা করব সেচের পানি জোগাড় করার। তুমি এই বাগানটাকে আগলে রেখো, আমি মাঠের মরা মাটিকে আবার প্রাণ দেওয়ার চেষ্টা করব। যাও আকাশ, তুমি এখন একটু শান্তিতে ঘুমিয়ে নাও গে। কালকের লড়াইয়ের জন্য শরীরটা সুস্থ থাকা দরকার। আমি আর একটু সময় চারাগুলোর পাশে থেকে তারপর ঘরে আসছি, চিন্তা করো না। ওরে বাবারে, পা হড়কে গেল রে। আমার হাতের এই গরম ফ্যানটা যদি তোমার ওই শখের গাছের ওপর পড়ে যায় তবে তো সব শেষ। আপনি জেনে বুঝে এটা করতে এসেছেন বৌদি। আমি অনেকক্ষণ ধরে আড়াল থেকে আপনার এই অশুভ উদ্দেশ্যটা লক্ষ্য করছিলাম, কিন্তু কিচ্ছু বলিনি। তুমি কি বলতে চাও? আমি এগুলো ইচ্ছে করে করেছি? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে ইচ্ছে করে তোমার এই জঞ্জালগুলোর ক্ষতি করতে যাবো অকারণে? জঞ্জাল নয় বৌদি, এগুলো আমাদের বাঁচার আশা। আপনি গাছের গোড়ায় বিষ বা গরম পানি না ঢেলে বরং এক গ্লাস ঠান্ডা পানি দিন ওদের। বড় বড় কথা বলো না ছোট যা। তোমার এই সবজি বাগান কি আমার অভাব মেটাবে নাকি? আমি তোমার দয়ায় বেঁচে থাকবো? অভাব যখন আসে তখন শত্রুও বন্ধু হয় বৌদি। এই ফসলগুলো যদি বড় হয় তবে আপনি সবচেয়ে বেশি তৃপ্তি করে খাবেন এই কষ্টের দিনে। আমার কপালে কি শেষে ঘরের কোণে উৎপাদিত ঘাস পাতা খাওয়া জুটেছে? মুরলির ঘরে তো এখনো টাটকা মাছ, মাংস, বাজারের বড় সবজি রান্না হয়। মোড়ল তো শুষে খায় অন্যদের, কিন্তু আমরা তো নিজেদের মেহনতে কিছু করার চেষ্টা করছি। দয়া করে আমার এই ছোট বাগানটা নষ্ট করবেন না। নষ্ট করার সময় আমার নেই, তবে মনে রেখো এই আগুনের তাপে তোমার সবজি কোনোদিন পাতে উঠবে না। সব শুকিয়ে একদিন ঝরে যাবে তোমার চোখের সামনে। আপনার অভিশাপ যেন না লাগে বৌদি, বরং আপনি একটু মন দিয়ে বাগানটা দেখুন। হয়তো আপনারও ইচ্ছে করবে নিজের হাতেই চারা গাছগুলোকে যত্ন করতে। কি আশ্চর্য কাণ্ড রে মিতু! রান্নাঘরে পা দিলেই তো আমার জানটা জুড়িয়ে যাচ্ছে। বাইরে যেখানে আগুনের হলকা, সেখানে এই ঘরে এত ঠান্ডা বাতাস আসছে কোত্থেকে? মা, জানালার গ্রিল জুড়ে লাউ আর ঝিঙের লতাগুলো এত ঘন হয়েছে যে বাইরের কড়া রোদ আর ভেতরে ঢুকতেই পারছে না। আমি তোকে কত বকাঝকা করেছি, কত মন্দ কথা বলেছি বাগান করার জন্য, কিন্তু তুই তো দেখছি সত্যি এই মরুর ভেতরে একটা জান্নাত তৈরি করে ফেলেছিস।
মা, আপনি আজ এখানে একটু মাদুর পেতে বিশ্রাম নিন তো। আপনার শরীরটা গত কয়েকদিন ধরে গরমে খুব খারাপ যাচ্ছিল। এখানে বসলে আপনি অনেক শান্তি পাবেন। সত্যি মা, এই লতা পাতাগুলো চোখের সামনে দুলছে, দেখলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। রান্নার সময় এখন আর গরমে ঘামতে হবে না আমাদের কাউকে। আমি রান্নার ধোঁয়া বের হওয়ার জন্য পাশের ছোট ফাঁকটুকু খুলে রেখেছি, আর সবজির পাতাগুলো এই ধোঁয়া শুষে নিয়ে আরো সতেজ হয়ে উঠছে দিন দিন। আচ্ছা মিতু, তোর এই গাছগুলোতে কি সত্যি ফল ধরবে, নাকি শুধু পাতা আর লতাই সার হবে আমাদের জন্য? আকাশ তো দুশ্চিন্তায় খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। ফল ধরতে শুরু করেছে মা। আপনি লতার নিচে ভালো করে তাকিয়ে দেখুন, কত বড় বড় ঝিঙে আর করলা ঝুলে আছে। কালকের মধ্যেই তোলা যাবে। ওরে বাবারে, এত বড় বড় সবজি এই খরাতেও হয়েছে! তুই তো আমাদের ঘরের আসল লক্ষ্মী রে মা। যে অভাব আমাদের গেলে খাচ্ছিল, তুই তাকে জয় করলি। আপনার এই আদর মাখা কথাগুলো শুনলে আমার সব কষ্ট সার্থক হয়ে যায় মা। আপনি দোয়া করবেন যেন এই ছোট্ট বাগানটা আমাদের সবাইকে শান্তিতে রাখতে পারে। অনেক সময় দিয়েছি আকাশ, আজকে হয় আমার সব পাওনা টাকা পাই পাই করে বুঝিয়ে দে, নয়তো জমির দলিলে এখনই নিজের হাতে টিপসইটা দিয়ে দে। মোড়ল মশাই, আপনি তো জানেন আমার মাঠের ফসল সব পুড়ে ছাই হয়ে গেছে। হাতে আর একটা ফুটো পয়সাও নেই এখন আপনাকে ফেরত দেওয়ার মতো। তোদের অভাব আমার দেখবার বিষয় নয়। জমিটা দিলে আমি বরং তোদের কিছু টাকা বাড়তি দেব, যাতে তোরা এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে অন্য কিছু করতে পারিস। জমি আমাদের জান মোড়ল মশাই, এই ভিটে ছেড়ে আমরা কোথাও যাব না। দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি টাকার ব্যবস্থা নিশ্চয়ই করব। তোর মতো নিঃস্ব কৃষকের কথায় আমার বিশ্বাস নেই। কালকে সকালের মধ্যে যদি টাকা না পাই, তবে আমার লাঠিয়াল বাহিনী দিয়ে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আপনি এত নিষ্ঠুর হবেন না মোড়ল মশাই। মুরব্বীদের একটু বিচার করতে দিন। আপনি তো সেচের পানি আটকে আমাদের চাষবাস করার সব পথ বন্ধ করে দিয়েছেন। বিচার আমি করি এ গ্রামে, আমার আইনই শেষ আইন। কালকে সূর্য ডোবার আগে যদি দলিল সই না করিস, তবে এ বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। আল্লাহর ওপর আমার ভরসা আছে, তিনি কোনো না কোনো পথ নিশ্চয়ই খুলে দেবেন আমাদের জন্য। আপনি জোর করে ভিটে দখল করে শান্তিতে থাকতে পারবেন না। ধর্মের কথা আমার সামনে বলবি না আকাশ। কালকে সকালেই আমি আসব চূড়ান্ত ফয়সাল্লা করতে। তখন তোদের এই কান্নাকাটি আর অনুনয় কোনো কাজে আসবে না। আচ্ছা ঠিক আছে, আপনি কাল সকালেই আসুন মোড়ল মশাই। আমাদের ভাগ্য যেদিকে নিয়ে যায় আমরা সেদিকেই যাব, কিন্তু ন্যায়ের পথ আমি কখনোই ছাড়ব না। নিতু, আজ রাতে আর খেয়ে কি হবে? কাল সকালেই তো আমাদের পথে নামতে হবে। সব শেষ হয়ে যায়নি আকাশ। তুমি এই কুপিটা জানলার ধারের বাগানের দিকে একটু ভালো করে ধরো তো নিজের হাতে। এ কি মিতু, এত বড় বড় করলা আর ঝিঙে আমাদের রান্নাঘরের জানালায় ঝুলে আছে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি এখানে বাগান করেছিলে একা একা। দেখো আকাশ, থোকায় থোকায় কতগুলো লঙ্কা আর গোল গোল বেগুন ধরেছে মাটির হাঁড়িগুলিতে। পুরো জানলার গ্রিলটা এখন ফলে ফলে ছেয়ে গেছে আমার অজান্তেই। এই প্রচন্ড খরায় পুরো গ্রামে যেখানে একটা ঘাসও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে তুমি এই সোনার ফসল কিভাবে ফলালে মিতু? আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। আমি চাল ধোয়া আর ফ্যান দেওয়া পানি দিয়ে তিলে তিলে এদের বড় করেছি আকাশ। কাল ভোরেই তুমি এই এক ঝুড়ি সবজি নিয়ে গ্রামের বড় হাটে চলে যাও। হাটে এখন সবজির দাম আকাশের সমান মিতু। এক ঝুড়ি টাটকা সবজি নিয়ে গেলে মানুষ হামলে পড়বে কেনার জন্য। হয়তো মোড়লের অর্ধেক টাকা কালই শোধ হবে। অর্ধেক নয় আকাশ, এখানে যে পরিমাণ ফসল আছে তা বিক্রি করলে তোমার সব দেনা চুকে যাবে, আর আমাদের জমিও রক্ষা পাবে। তুমি শুধু সাহস হারিও না। তুমি আমার ঘরের লক্ষ্মী মিতু, তুমি আমার ঘরের লক্ষ্মী। তোমার বুদ্ধিতেই আজ আমরা পথের ফকির হওয়া থেকে বেঁচে গেলাম। আমি কাল খুব ভোরেই এই সবজিগুলো নিয়ে হাটে যাব। এখন একটু নিশ্চিন্তে ঘুমাও আকাশ। কালকে হাটে গিয়ে তুমি মানুষকে তাক লাগিয়ে দিও, দেখিয়ে দাও যে ঘরের কোনো মেহনত করলে এমন সোনার ফসল ফলানো সম্ভব।
কি আকাশ, তুই হাটে এত টাটকা সবজি পেলি কোথায়? তোর তো সব জমি পোড়া মরুভূমি হয়ে আছে। নিশ্চয়ই তুই অন্য কারোর জমি থেকে চুরি করেছিস। চুরি আমি করি না মোড়ল মশাই। অন্যের জমি দখল করে বাগান করার স্বভাব আমার নেই। এই ফসল আমার ঘরের ভেতর পরম মমতায় ফলানো হয়েছে। এসব বড় বড় করল আর বেগুন ঘরের ভেতরে হয় নাকি? তুই কি আমাকে বোকা পেয়েছিস? পুরো হাটে আজকে তোর সবজি নিয়ে ধন্য ধন্য পড়ে গেছে। হাটে আজ সবজির অভাব, তাই মানুষ হন্যে হয়ে আমার সবজি কিনেছে। এই নিন মোড়ল মশাই, আপনার সুদের আসলে সব টাকা পাই পাই করে আজ বুঝে নিন সবার সামনে। এত টাকা তুই একদিনে পেলি কোত্থেকে আকাশ? তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? নাকি আমার বিরুদ্ধে কোনো বড় চাল চালছিস? গুপ্তধন আমার বউয়ের হাতের মেহনত মোড়ল মশাই। সেই রান্নাঘরের জানালার কোণে বাগান করে এই অসাধ্য সাধন করেছে, যার কথা আপনি ব্যঙ্গ করে রিনার কাছে শুনেছিলেন। জানালার কোণে চাষবাস করে তুই মোড়লের দেনা শোধ করলি। পুরো গ্রামের লোক এখন তোর প্রশংসায় পঞ্চমুখ। আমার সব বন্দি যেন আজকে ধুলোয় মিশে গেল তোর জন্য। আল্লাহর রহমত থাকলে কেউ কাউকে ছোট করতে পারে না মোড়ল মশাই। আজকে আমার জমির দলিল ফেরত দিন, আর আমাদের ভিটে পা রাখার চেষ্টা করবেন না। টাকা যেহেতু পেয়ে গেছি তাই জমির মায়া আজ থেকে ছাড়লাম, কিন্তু তোর বউয়ের এই কারিকুরি আর জারি জুড়ি আমি নিজে গিয়ে একবার দেখে আসবো সময় করে। সচক্ষে দেখে যাবেন মোড়ল মশাই, তাহলে বুঝতে পারবেন যে মানুষের বুদ্ধি আর ধৈর্য থাকলে মরা মাটিকেও কিভাবে হাসানো যায়। দলিলটা পাঠিয়ে দেবেন। আজ রাতেই টাটকা বেগুনের ভাজি আর লাউ শাকের চচ্চড়ি দিয়ে আমরা সবাই পেট ভরে খাবো রে মিতু। অনেক দিন পর আজ ঘরের চাল দিয়ে সুগন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। মা, রিনা বৌদি তো আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন। ওনাকেই দিন না রান্নাটা করতে। ওনার হাতের ছোঁয়ায় সবজিগুলোর স্বাদ আরো বহুগুণে বেড়ে যাবে। রিনা এখন লজ্জায় আর মিতুর সামনে আসছে না। ও তোকে কত অপমান করেছে, অথচ তুই আজ আমাদের পুরো সংসারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচালি। অতীতের কথা থাক না মা, টিনা বৌদিও তো অভাবের তাড়নায় হয়তো অমন করেছেন। আমরা এখন সবাই মিলে এই রান্নাঘরের বাগানটাকে আরো বড় করব ভবিষ্যতে। তুই তো শুধু বাগান করিসনি রে মিতু, তুই একটা আগুনের সংসারকে সবুজে ভরে দিলি। তুই আমাদের বাড়ির আসল লক্ষ্মী। তোর সম্মান আজ থেকে সবার উপরে থাকবে। আকাশ আজ হাট থেকে ফেরার সময় আমার জন্য নতুন চারা গাছ আর কিছু মাটি কিনে নিয়ে এসেছে। জানলার পাশের ওই খালি জায়গাটায় আমরা এবার ধনেপাতা আর লঙ্কা লাগাবো। আমি নিজে হাতে তোর সাথে মাটি খুঁড়বো রে। মালিক কাকার দরকার নেই রে আমাদের মা। আমরা শাশুড়ি বউ মিলে এই ছোট্ট ঘরটাকে খামার বানিয়ে ফেলবো খুব শীঘ্রই। আকাশ এখন অনেক শান্তিতে ঘুমোচ্ছে মা। ওর চেহারার সেই দুশ্চিন্তার ছাপটা এখন আর নেই। মোড়লের দেনা থেকে মুক্তি পেয়ে ওর জীবনটা আজ আবার নতুন করে ফিরে পেয়েছে। সব তোর জন্য হয়েছে মা। তুই যদি সেদিন জেদ করেই বাগানটা না করতিস, তবে আজ আমাদের পথে পথে ভিক্ষে করতে হতো। তোকে আমি ভুল বুঝেছিলাম রে মা। ভুল বোঝাবুঝি এখন শেষ মা। আপনি আশীর্বাদ করুন যেন আমাদের এই রান্নাঘরের বাগান সব সময় এরকম সবুজে ভরা থাকে আর আমাদের মুখে অন্ন জুটিয়ে যায় আমৃত্যু।